বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় মানে প্রথম পত্রের আমরা নবম অধ্যায়ে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসগুলোতে এই শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করেছি। এর ধারাবাহিকতায় স্থির তরঙ্গর বিষয় টেনে আজকে আলোচনা ইনশাল্লাহ করব। তো কোনো তরঙ্গ যখন কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে উৎপন্ন হয়ে সেখানেই যখন তরঙ্গের উপরিপাতন প্রক্রিয়ায় তরঙ্গটি যখন বিপরীত দিকে সঞ্চালিত হয় তখন যে যে তরঙ্গটি সৃষ্টি হয় সেটি হলো স্থির তরঙ্গ। স্থির তরঙ্গর ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে জিনিসটা জানতে হবে, একটা সুস্পন্দ বিন্দু আর একটা নিস্পন্দ বিন্দু। তো সুস্পন্দ বিন্দু কোনটা? এ হলো সুস্পন্দ বিন্দু, এখানকার এটা হলো সুস্পন্দ বিন্দু, হ্যাঁ এটা হলো সুস্পন্দ বিন্দু। বা এখানকার ক্ষেত্রে নিস্পন্দ বিন্দু হলো তোমার এই যে এন, তারপর এন, হ্যাঁ হ্যাঁ এগুলো হলো জি স্যার। নিস্পন্দ বিন্দু। তো এখন ধরো দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দুটা সুস্পন্দ বিন্দু অথবা দুটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। স্থির তরঙ্গের সমীকরণ। স্থির তরঙ্গের ক্ষেত্রে আমাদের সমীকরণের ফার্স্ট যে জিনিসটা বিবেচনায় নিতে হবে সেটি হলো তোমার যে এই দুটি তরঙ্গ যে পরস্পর পতিত হয়েছে সেটার ইকুয়েশন y1 আর হলো y2 তে। এই দুই ইকুয়েশন ও পরিপাতনের নীতি অনুসারে লিখলে দুটো থেকে যোগফল বের করা হলো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। সাইন সি প্লাস ডি ভাগ টু সাইন সি মাইনাস ডি ভাগ টু, এখানে ডি মাইনাস সি হবে, এটা এই ক্যালকুলেশন এখানে বের করা আছে। আমাদের লাস্টের রেজাল্টটা দরকার। y is equal to twice a cos twice pi ভাগ lambda into sin twice pi ভাগ lambda vt। এই সমীকরণে আমরা কিন্তু অলরেডি বিস্তার পেয়ে গেছি। বিস্তার এর সমান হলো 2 cos a sin cos twice pi x ভাগ lambda। এখন আমাদের এখানে জানতে হবে সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দুর বিষয়টা। আমি ছবিতে দেখালাম সুস্পন্দ বিন্দুটা হয় কি সবচেয়ে বিস্তার যেখানে বেশি সেটা হলো সুস্পন্দ বিন্দু। আর সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমাদের এই কজের মান হবে সবচেয়ে বড়। তো কজের সর্বাধিক মান হলো প্লাস মাইনাস এ, তার মানে কস এই যে এখানে দেওয়া আছে টোয়াইস পাই ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ। তো কজের মান এই প্লাস এ আর মাইনাস এ হয় কোন কোন ক্ষেত্রে? কস জিরো, কস পাই, তারপর কস, হ্যাঁ মানে পাই। ঠিক আছে, হুম তারপরে কস। তাহলে এখানে আমাদের এই যে 0 পাই টোয়াইস পাই 3, তার মানে কজের মান মানে ওখানে পাই 1 2 3 এরকম করে মানটা আসবে আর কি। হুম আচ্ছা, তারপরে আসতেছে তোমার যত হাফ ধরে নে, হাফ ধরে নে। দেখো এই যে ল্যামডা ভাগ 2 এটা হলো মূল মান, এটা 1 হুম এটি 2 এটি 3 এরকম করে মান দেওয়া আছে। তো এখন প্রশ্ন হলো যে এক্স এর মান এ 0 অথবা এক্স ল্যামডা ভাগ 4 হ্যাঁ এর যখন সরল গুণিতক হবে তখন তুমি এটি পাবো। তো এখন এই যে সুস্পন্দ বিন্দুটা যেখানে পাওয়া যাচ্ছে এই ল্যামডা ভাগ 4, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে ল্যামডা ভাগ 4 কেন হবে। হুম এটা দেখো তুমি ছবিতে খেয়াল করো।
তুমি দেখো এখানে এন বিন্দুতে একটা গতিশীল এন, হুম। তো সেখানে এই পুরো পথটা যদি এখানে আসতো তাহলে কি সে 180 ডিগ্রি কোণ অতিক্রম করতো না? তো সেটা না হয়ে 180-র ঠিক অর্ধেক কত? এই যে এখানে এ বিন্দু, কথা বুঝছো কি? তার জি স্যার। এইটুকু কত? কিন্তু স্যার এইটুকু হচ্ছে 90 যে না? স্ক্রিনটা বেশি বড় হয়ে আছে। আচ্ছা আমি আরেকটু ছোট করে দিচ্ছি। জি স্যার। দেখো এখন এনটা কি? হ্যাঁ, এনটা একটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। আচ্ছা এখানে যেটা নিস্পন্দ বিন্দু এন থেকে এ পর্যন্ত, এটা কি দশা পার্থক্য 90 ডিগ্রি না? হ্যাঁ, হ্যাঁ এবং এই স্যার। এই যে এই দশা পার্থক্য একটু ভালো করে খেয়াল করো। এ বিন্দু, এখানে এ ড্যাশ বিন্দু, হুম। এই বিন্দুগুলোতে তোমার সুস্পন্দ বিন্দু তৈরি হচ্ছে, সেটা নিয়ে আলোচনা। হ্যাঁ, তা আসলে তো সুস্পন্দ বিন্দু ওখানে। হ্যাঁ। আচ্ছা এটাই সুস্পন্দ বিন্দু কোথায়, নিস্পন্দ বিন্দু কোথায়। এই যে দেখো দুটো ইকুয়েশন, এই যে λ1 λ2, এটা ধরে ইকুয়েশন আসবে। সেখানে উপরিপাতন নীতি অনুসারে এবার এই দুটো যোগফল হবে sin c প্লাস sin d। এইভাবে আমাদের মূল ক্যালকুলেশনে মানটা কিন্তু চলে আসছে। এখানে দেখো স্থির তরঙ্গের যে মূল ইকুয়েশন, y is equal to a sin পাই বাই twice ল্যামডা পাই বাই ভাগ lambda into x। আশা করি যে এই মানগুলো বের করা তোমাদের অনেক সহজ হবে। এরপর সুস্পন্দ বিন্দু নিয়ে ইকুয়েশন। আগে যেরকম নিষ্পন্দ বিন্দু নিয়ে হয়েছে, এবার সুস্পন্দ বিন্দু নেওয়া হয়েছে। হুম। তো সুস্পন্দ বিন্দুগুলো সাধারণত দেখা যাচ্ছে এক্স অক্ষের যে 0 এবং π/4 এর জোড় গুণিতক অপশনে কিন্তু এই মানটা আছে। তো এই মোটামুটি এখানকার বিষয়। এখানে আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার, এই পর্যন্ত তো বুঝতে পারছি। আচ্ছা ফাইন, তাহলে আমরা এরপরে পরবর্তী বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো তার পূর্বে আমি এই সিদ্ধান্তগুলো নিয়ে দেই। তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে সর্বদা সুস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। হুম। তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে সর্বদা নিস্পন্দ বিন্দু কিন্তু সৃষ্টি হয়। এই যে সিদ্ধান্তগুলো যেগুলো দেয়া আছে এগুলো পারবে না? কিছু কিছু সিদ্ধান্ত অত জানা নাই, বাট বাকিগুলো কিন্তু সব জানা আছে। জি স্যার। তো এখন দেখো এখানে যে বিষয়গুলো লেখা আছে, এই যে প্রায় 7টা বিষয় সিদ্ধান্তগুলো, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার ফলাফলটাকে সংক্ষেপে লিখে দেওয়া। হ্যাঁ। তো তোমার এগুলো ফলাফল না, এগুলো এক একটা বিশেষ তথ্য ভান্ডার সমৃদ্ধ প্রশ্ন বলে ধরে নেওয়া। তো আমি তাহলে এই অংশটা আপাতত ক্লোজ করছি। জি স্যার।